হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। আমি মোহাম্মদ নাসির মমিন। আজকে আমরা ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটা থেকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কোশ্চিন আসে। একটা না একটা কোশ্চিন থাকেই, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি দাও, সে প্রাইমারি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, অথবা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি হোক, অথবা ডাব্লিউবিসিএস হোক, অথবা আদার্স যে রেলওয়ে পরীক্ষাগুলো হয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওই চ্যাপ্টারটা থেকে একটা না একটা কোশ্চিন আসে। এবং সেই চ্যাপ্টারটা হচ্ছে খুবই সহজ ও খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা হচ্ছে সরল সুদ। অর্থাৎ আজকে আমরা এই সরল সুদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সরল সুদ জিনিসটা কি? সরল সুদ হচ্ছে যে তুমি কোনো অ্যামাউন্ট বা কিছু অ্যামাউন্ট ব্যাংকে রাখবে, 5 বছরের জন্য রাখো বা 10 বছরের জন্য রাখো। তো সেই অ্যামাউন্টের উপর নির্ভর করেই বার্ষিক কিছু অর্থ তোমাকে এক্সট্রা দেবে। ঠিক আছে? শুধুমাত্র তুমি যতটা অ্যামাউন্ট রেখেছো সেই অ্যামাউন্টের উপর নির্ভর করেই তোমাকে শুধু একটা পার্সেন্টেজ হিসাবে এক্সট্রা অ্যামাউন্ট দেবে। তো ওই ধরনের সুদকে বলা হয় সরল সুদ। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি কত টাকা রেখেছো জমিয়ে, বা কত টাকা ব্যাংকে রেখেছো, সেই টাকার উপর নির্ভর করে সুদ দেবে। আর এক ধরনের সুদ আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে ধরো 5,000 টাকা তুমি 5 বছরের জন্য রাখলে, তো প্রত্যেক বছরে সেই 5,000 টাকার অ্যামাউন্টটা, অর্থাৎ আসলের অ্যামাউন্টটা বাড়তে থাকবে। যেমন প্রথম বছরে 5,000 টাকা প্লাস ইন্টারেস্ট হবে, যে দ্বিতীয় বছরের জন্য সেটা আসল হয়ে যাবে। আবার দ্বিতীয় বছরে যেটা তুমি ইন্টারেস্ট পাবে, সেটা তৃতীয় বছরে আসল প্লাস ইন্টারেস্ট দিয়ে আসল হয়ে যাবে। ঠিক আছে? তো অর্থাৎ আমি বলতে চাইছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার আসল যেটা থাকবে, সেই অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে সেরকম কোনো হিসেব নেই। সরল সুদের ক্ষেত্রে হচ্ছে যে তুমি যে অ্যামাউন্টটা রাখবে, সেই অ্যামাউন্টের উপর নির্ভর করে কিছু টাকা তোমাকে অতিরিক্ত দেবে বা সুদ দেবে। তো সেই ধরনের সুদগুলোকে বলা হয় সরল সুদ। তো সরল সুদের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই, তাহলে কয়েকটা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সেই হিসাবগুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে আসল বা মূলধন সম্পর্কে জানতে হবে। আসল, যেটাকে আসল বলে, বা প্রিন্সিপাল, পি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? প্রিন্সিপাল যেহেতু, তার জন্য পি দিয়ে ডিনোট করা হয়, চিহ্নিত করা হয়। তো সেই মূলধন বা আসলটা কি? মূলধন বা আসল হচ্ছে যে কত টাকা তুমি ব্যাংকে জমা করলে, অথবা ব্যাংক থেকে কত টাকা তুমি ধার নিলে, লোন হিসেবে নিলে। ঠিক আছে? তো যে অ্যামাউন্টটা, যে পরিমাণ অ্যামাউন্ট তুমি ব্যাংকে জমা করছো, অথবা যে পরিমাণ অ্যামাউন্ট তুমি ব্যাংক থেকে তুলে নিচ্ছ, সেই পরিমাণ অ্যামাউন্টটাকে বলা হয় মূলধন বা আসল। অর্থাৎ ধরো তুমি কোনো ব্যাংক থেকে 5,000 টাকা নিলে, অথবা 5,000 টাকা জমা করলে, তো ওই 5,000 টাকাটাই হয়ে গেল তোমার আসল বা মূলধন। ঠিক আছে? নেক্সটে হচ্ছে, তুমি যখন ব্যাংক থেকে 5,000 টাকা লোন নিলে, অথবা ব্যাংকে 5,000 টাকা দেবে, তখন ব্যাংক কি করবে? একটা অতিরিক্ত অ্যামাউন্ট তোমার উপর লাগাবে। অর্থাৎ তুমি যদি জমা করো, তাহলে এক্সট্রা তুমি পাবে 5,000-এর সঙ্গে আর কিছু টাকা অতিরিক্ত পাবে। অথবা তুমি যদি লোন নাও, তাহলে 5,000 টাকার সঙ্গে সঙ্গে আর কিছু অতিরিক্ত টাকা তোমাকে লোন শোধ করতে হবে। তাই না? তো এই যে অতিরিক্ত টাকা, সেটা হিসাব করা হয় কি? সেটা হিসাব করা হয় বার্ষিক পার্সেন্টেজ হিসাবে। বার্ষিক পার্সেন্টেজ হিসাবে সেটাকে বলা হয় সুদের হার বা রেন্ট। সুদের হার বা রেন্ট কিরকম? ধরো তুমি যদি 100 টাকা ধার নাও, তো 1 বছরে তার জন্য তোমাকে 5 টাকা এক্সট্রা দিতে হবে, অর্থাৎ 105 টাকা সুদ করতে হবে। ঠিক আছে? এই যে 5 টাকা, সেটা হচ্ছে কি 1 বছরে তার পার্সেন্টেজ হিসেবে সুদ। অর্থাৎ 100 টাকা ধার নিলে তোমাকে 500 টাকা, এই 5 টাকা দিতে হবে। আবার 5,000 টাকা নিলে সেই হিসেবে আমাদেরকে বসাতে হবে বা হিসেব করতে হবে। বোঝা যাচ্ছে? তো সুদের হার বলতে বোঝায় যে তুমি ব্যাংকে যে টাকা জমা করেছো, তার পরিবর্তে ব্যাংক একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোমাকে দেবে, সেটাকে বলা হয় সুদের হার। এবার হচ্ছে সময়। অর্থাৎ তুমি কত বছরের জন্য সুদ এর এমনটা ধার নিচ্ছ বা ব্যাংকে জমা করছো, সেটাকে বলা হয় সময়। এটাকে টি দ্বারা ডিনোট করা হয়। সময় বলতে বোঝায় কি? যে কত বছরের জন্য তুমি কোনো ব্যাংক থেকে টাকা লোন নিলে, অথবা কত বছরের জন্য তুমি কোনো টাকা ব্যাংকে জমা করেছো। এই যে বছর আছে, বা দিন হতে পারে, বা মাস হতে পারে, সেটাকে বলা হয় সময়। ঠিক আছে? তারপরে হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, আই। সুদ বা ইন্টারেস্ট আই, এটা কি? এটা হচ্ছে যে তুমি কিছু টাকা একটা ব্যাংকে জমা করলে, তো একটা নির্দিষ্ট সময় পর ওই ব্যাংক কি করবে? তোমাকে তোমার টাকার থেকে কিছুটা টাকা বেশি দিবে। তো যেটুকু টাকা তোমার আসল টাকার চেয়ে বেশি পাবে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। ধরো তুমি 5,000 টাকা
জমা করেছো ব্যাংকে, 2 বছর পর তুলেছো, তো ব্যাংক তোমাকে কে দিল, যে 5,000-এর সঙ্গে আরো 200 টাকা এক্সট্রা দিল। ঠিক আছে, এই যে 200 টাকা এক্সট্রা পেলা, সেটাই হচ্ছে তোমার সুদ। বোঝা গেছে এটুকু? অর্থাৎ তুমি যেটা টাকা ব্যাংকে জমা করবে অথবা যে টাকাটা তুমি লোন নিবে, তার চেয়ে এক্সট্রা তোমাকে দেবে অথবা তোমাকে দিতে হবে। যদি লোন নাও তাহলে তোমাকে এক্সট্রা কিছু টাকা দিতে হবে, আর যদি ব্যাংকে জমা রাখো তাহলে তুমি এক্সট্রা কিছু টাকা পাবে। তো এই যে এক্সট্রা বা অতিরিক্ত টাকাটা পাচ্ছ, সেই অতিরিক্ত টাকাটাই হচ্ছে সুদ। তারপরে হচ্ছে সুদ আসল, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট, এটাকে এ দ্বারা ডিনোট করা হয়। অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট হচ্ছে যে তুমি যত টাকা ব্যাংকে জমা করেছিল আর যত টাকা সুদ বেড়েছে, অতিরিক্ত টাকা, এই দুটোর যোগফলকে বলা হয় সুদ আসল। অর্থাৎ এখানে আমরা এক্সাম্পলে যেটা নিয়েছিলাম, সেক্ষেত্রে দেখো 5,000 টাকা ধরো তুমি ব্যাংকে জমা করেছিলে আর 200 টাকা সুদ পেয়েছো, অর্থাৎ টোটাল কত হলো? 5,200 টাকা, তাই না? তো এটাই হচ্ছে সুদ আসল। অর্থাৎ আসলের সঙ্গে সুদ, এই দুটো যোগ করে যে অ্যামাউন্টটা পাবো, সেই অ্যামাউন্টটাই হচ্ছে সুদ আসল। বোঝা গেছে? এবার এই যে এখানে আমরা কয়েকটা টার্ম নিয়েছি, এই টার্মগুলোর একটা সম্পর্ক আছে, একটা সমীকরণ দিয়ে আমরা এই টার্মগুলোকে একে অপরের সঙ্গে সম্পর্কিত করতে পারি। তো সেই সম্পর্কটা কি, বা যেটাকে আমরা সরল সুদের সূত্রও বলতে পারি। ঠিক আছে, সরল সুদের সূত্রও বলতে পারি। এমন একটা ফর্মুলা আছে যে ফর্মুলার সাহায্যে আমরা এগুলোকে পরস্পরের সঙ্গে সম্পর্কিত করতে পারি। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে আই। আই মানে কি? আই মানে হচ্ছে সুদ, ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্ট সমান পি টি আর। পি মানে কি? আসল, টি মানে সময়, আর মানে সুদের হার, বাই 100। এটি হচ্ছে এই চারটার পি আর টি আই এদের সম্পর্ক। এটা হচ্ছে সরল সুদের মেন সূত্র। এছাড়াও এটা আছে এ। এ বের করার ফর্মুলা হচ্ছে, কি? পি প্লাস আই। এবার আই সমান এটা আমরা যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাব পি প্লাস পি টি আর বাই 100। এটা হয়ে গেল এ সমান। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন সরল সুদের অঙ্ক করব, তো সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করে সরল সুদের অঙ্কগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তার জন্য তোমরা সবসময় এই সূত্রটা মনে রাখবে যে আই সমান পিটিআর বাই 100। এই সূত্রটা যদি মনে থাকে তাহলে সরল সুদের অঙ্ক ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে করি কয়েকটা অঙ্কের উদাহরণ। তো আজকের প্রথম প্রশ্ন কি, যে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তো আমরা এখানে যা যা পাচ্ছি সেটা কি, প্রথমত হচ্ছে আসল বা পি পাচ্ছি। পি কত আছে? পি দেখো 2500 আছে, তাই না? 2500 টাকা। তারপরে পাচ্ছি টি। টি কত পাচ্ছি? 4 বছর, 4 বছর আছে। আই সুদ, সুদ কত আছে? 500 টাকা। আমাদেরকে বের করতে হবে কি, আর। আর সমান কত? তো আমরা সরল সুদের যে সূত্রটা জানি সেটা কি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এখান থেকে আমরা আরটাকে সামনে নিচ্ছি। ঠিক আছে, আর সামনে নিয়ে নিলাম। তো যদি আর সামনে নিয়ে নিই তাহলে এটা কি হবে? আই ইন্টু 100 বাই পিটি। এবার এগুলোর মানগুলো বসিয়ে দাও। আয়ের মান কত আছে? 500 টাকা। তো 500 বসিয়ে দিলাম, ইন্টু 100 আছে, 100 বসিয়ে দিলাম। পি এর মান কত আছে? 2500 টাকা। তো আমরা 2500 বসিয়ে দিলাম। ইন্টু টি কত আছে? টি 4 বছর আছে, আমরা 4 বছর বসবো। ঠিক আছে, এবার এটিকে কাটাকাটি করো। 1 2 1 2, 25 একে 25, 4 25 100, 4 4 কেটে গেল, সমান সমান কত? 5। অর্থাৎ আমরা আর সমান কত পেলাম? 5%। তাহলে সুদের হার কত? সুদের হার আর সমান 5%। এই হয়ে গেল এই প্রশ্নের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো আবার দ্বিতীয় নম্বরটা করে দেখি, দ্বিতীয় অঙ্কটা কি আছে। তো আজকের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে যে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে। দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি আছে? বার্ষিক কত হারে, মানে এখানেও সুদের হার চাইছে, তাই না? যে 15,000 টাকার
3 বছরে সুদ 5,400 টাকা হবে। এটা তো লেখা আছে, তাই না? তাহলে চলো দেখি করি কি হচ্ছে। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা একই, পি পাচ্ছি। পি সমান কত? 15,000 টাকা। 15,000 টাকা। টি সমান কত পাচ্ছি? 3 বছর। আই সমান কত পাচ্ছি? 5,400 টাকা। আমাদেরকে বের করতে হচ্ছে কত? আর। আর সমান কত? এর আগে যেমন আমরা করেছিলাম সেরকম ভাবে করি, যে আমরা জানি আই সমান পিটিআর বাই 100। আরটাকে এপারে নিয়ে চলে এসো, হয়ে গেল আই ইন্টু 100 বাই পিটি। এবার মানটি বসাও, আয়ের মান কত? 5,400 আছে, 5,400 বসিয়ে দিলাম। তারপর 100 আছে, 100 বসিয়ে দিলাম। নেক্সটে যেটা আছে পি, পি এর মান কত? 15,000 টাকা। আর টি এর মান 3। এটা হিসাব করো কত হচ্ছে? 1 2 3, তাই না? 1 2 3 কেটে গেল। 15, 5 2 10, 3 5 15, 3 18 14, 3 6 18। তো আর সমান 6 2 12। অর্থাৎ এক্ষেত্রে আমরা আর সমান পেলাম কত? আর সমান পেলাম 12%। এ হয়ে গেল আজকের দ্বিতীয় অঙ্ক। ঠিক আছে? বার্ষিক সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে, তাই না? তো এক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব সেটা দেখো। তো আমরা ধরো আসল পি, পি সমান একটা অ্যামাউন্ট ধরি, এ ধরছি, এ টাকা। ঠিক আছে? টি সমান হচ্ছে কত? 15 বছর বলছে, টি সমান 15 বছর। আর আই সমান বলছে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? আয়ও হবে পি এর সমান, অর্থাৎ এ টাকা, তাই না? তাহলে আর কত হবে? তাই এটা বের করে ফর্মুলা কি? এটা হচ্ছে যে আমরা জানি আই সমান পিটিআর বাই 100। তো আর সমান আই ইন্টু 100 বাই পিটি। এবার এখানে আই সমান কত আছে? এ আছে, ইন্টু 100 আছে। পি সমান কত আছে? পি সমান এ দেওয়া আছে, তো এটা এ বসালাম। আর পি সমান দেওয়া আছে 15 বছর, তাই না? তাহলে এ আর এ কাটা গেল। এটা যদি আমরা 5 দিয়ে কাটি 3, এটা 20। তো 20 বাই 3। এটা পূর্ণ ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ যদি নিয়ে আসি তাহলে মিশ্র ভগ্নাংশে কি আসবে? 3 6 18, 2/3। অর্থাৎ আমরা আর সমান পাচ্ছি 6.2/3%। এই হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে? দেখো আজকে 4 নম্বর প্রশ্ন কি আছে, যে বার্ষিক 10% হারে কত টাকা 4 বছরে সুদ আসলে 3,080 টাকা হবে। এক্ষেত্রে কি চাইছে? এক্ষেত্রে চাইছে আসল। তো ধরো আমরা যে এরকম জানি যে আসল সমান আমরা এ ধরে নিচ্ছি যে এত টাকা। এত টাকা টি সমান কত আছে? 4 বছর, তাই না? টি সমান দেওয়া আছে 4 বছরে। আর সমান কত আছে? 10%। আর সুদ আসল, সুদ আসল মানে এ দেওয়া আছে, এ সমান কত আছে? 3,080 টাকা। তো এক্ষেত্রে আমাদের যেটা জানি না সেটা হচ্ছে আই কত হবে আর পি কত হবে, তাই না? তো যদি আমরা আই বের করে নিই তাহলে পিটা পেয়ে যাব, পাবো তো? চলো দেখি। এটা আমরা দুরকম ভাবে করতে পারি। প্রথম যেটা নিয়ম হচ্ছে, ফার্স্ট যেটা নিয়ম সেটা হচ্ছে, যেটা আমরা সূত্র জানি, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। এটা দিয়েও করতে পারি। এটা দিয়ে কিভাবে দেখো, এটা দিয়ে করতে পারি যে পি সমান কত আছে? এ আছে, আর সমান হচ্ছে 10%, আর টি সমান হচ্ছে 4 বছর, এটা 100, তাই না? তো এটাকে কাটো, 0 0 কেটে দাও। তো 4a/10 এটা রাখলাম আই। তো এ সমান কি জানি? এ সমান জানি পি প্লাস আই। তো পি সমান হচ্ছে এ, আর এটা হচ্ছে 4a/10। হিসাব করলে কত? 14a/10।
তাই না? এবার এই যে 14a/10 আছে, এটা সমান আমরা এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। 14a/10 সমান 3080 টাকা। তো এক্ষেত্রে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে কত পেলাম, 14a/10 সমান সমান 3080 টাকা। তো 14a সমান সমান এ সমান সমান বাই 14। এবার এটা ভাগ করো, 7 2 14, 4 7 28, 4 7 28 হয়ে গেল এটা। এবার 2200, তাই না? তো এ সমান সমান পেলাম 2200 টাকা। অর্থাৎ আসল কত ছিল, আসল বা পি হয়েছিল 2200 টাকা। এ হয়ে গেল এ প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে।